হাই গাইজ, ওয়েলকাম টু বিশাখাপত্তনম। অ্যাকচুয়ালি আমরা চলে এসেছি বিশাখাপত্তনম। আর আজকে অ্যাকচুয়ালি 25th অফ ডিসেম্বর, মানে এখন সবারই ছুটি, সেই জন্য বিশাখাপত্তনমটা একদম বিশাখাপত্তনমের এই ডেটটা মানে 25 থেকে একদম 1 জানুয়ারি অবধি একদম পিক সিজন। তো আমাদের অ্যাকচুয়ালি এই বিশাখাপত্তনম ট্রিপের সেরকম কোনো আগে থেকে প্ল্যান ছিল না। তোমরা দেখেইছো আমাদের নর্থ বেঙ্গল ট্রিপের ভিডিওগুলো দেখেইছো, যদি না দেখে থাকো দেখে নেবে। তো হঠাৎ করে প্ল্যানটা হয়ে গেল আর আমরা চলে এসেছি। তো আপাতত অ্যাকচুয়ালি প্ল্যানটা এতটাই মানে পিক সিজন হওয়ার জন্য প্ল্যানটা প্রচুর হেক্টিক হয়ে গেছিলো, সেই জন্য মানে আমরা ট্রেনের টিকিটও পাইনি। অ্যাকচুয়ালি ট্রেনের টিকিট কাটা ছিল 24 ডিসেম্বরের দুপুরের ট্রেন, মানে বিকেল 4টের ট্রেন, যেটা বিশাখাপত্তনমে পৌঁছানোর কথা ছিল ভোর 4টে বা 4:30, কিন্তু সেই ট্রেনে ওয়েটিং ছিল। আমরা ভেবেছিলাম কোনোরকমভাবে ওয়েটিংটা আরএসি বা কনফার্ম হয়ে যাবে, কিন্তু সেটা কনফার্ম হয়নি, যার জন্য তারপরে আরও সোর্স লাগিয়ে তারপরে এই অন্য একটা ট্রেনের মানে চেন্নাই মেলে এসেছি। তো সেটা আস্তে আস্তে আজকে একদম 25 তারিখের 2টো বেজে গেছে। দুটো বা শিডিউল টাইম, হ্যাঁ শিডিউল টাইম 2টো ছিল, কিন্তু বেজে গেছে একদম 3টা। সে তো আস্তে আস্তে প্রায় মানে যে গেস্ট হাউসে হোটেলে চেক ইন করতে করতে প্রায় 4টে বেজে গেছে। তো এখন আপাতত প্রায় 5টা বাজতে যায়, 4টের সময় এসছি, বুঝতেই পারছো। তারপরে হোটেলটা একদম মানে আরকে বিচের কাছেই, কিন্তু তাও মানে ফ্রেশ হয়ে আস্তে আস্তে অনেকটা টাইম চলে গেছে। তো আপাতত আমরা আরকে বিচের কাছাকাছি এসছি। আজকে অনেক কিছুই ঘোরার প্ল্যান ছিল, কিন্তু ট্রেনটা এমন রিশিডিউল করতে হলো, যার জন্য কিছুই হয়নি। তো আপাতত আরকে বিচের কাছে ঘুরলাম আর হাঁটলাম। আর সম্ভবত আরকে বিচের কাছেই একটা সাবমেরিন মিউজিয়াম আছে, যেটা একটা সাইট সিইং স্পটও। তো আপাতত সেইটা দেখতে যাচ্ছি আমরা। মানে প্ল্যানটা যেভাবে সাজানো হয়েছিল খুব সুন্দরভাবে, যাতে পুরোটা হচ্ছে দেখা যায়, মানে ভাইজ্যাগটা পুরোটা দেখে চলে যাব, কিন্তু সেরকম তো কোনোটাই হলো না। ট্রেনটা একদম মানে খারাপ সিচুয়েশানে পড়ে গেছি, মানে এতদিন এত জায়গায় জার্নি করেছি, এরকম সিচুয়েশানে কোনোদিন পড়িনি। কালকে ট্রেন ধরতেও যে নাজেহাল অবস্থা হয়েছে, মানে রাত 2টো বেজে গেছে, মানে 1টা বেজে গেছে এরকম। তারপরে হাওড়া স্টেশনে অনেক মানে 23 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, এরকম নানা রকমের প্রবলেম ছিল। মানে যদি পিক সিজনে বিশাখাপত্তনম আসতেই হয়, তাহলে একদম 4 মাস আগে থেকে ট্রেনের টিকিটটা অ্যাটলিস্ট বুক করে রাখবে, আর 2 মাস আগে থেকে অ্যাটলিস্ট হোটেল বা গেস্ট হাউস বুক করে রাখবে। আর ভিড়টা কতটা দেখতেই পাচ্ছ, প্রচন্ড ভিড় একদম। তো চলো আপাতত অনেকটাই বড়, তা বাদেও এতটা ভিড়, আর মানে কি আর বলবো, মানে খুব নোংরাও কিছুটা আছে। চলে এসেছি সাবমেরিন মিউজিয়াম, আর দেখতেই পাচ্ছ কতটা ভিড় পিক সিজনের জন্য, মানে এই ডিসেম্বরের জন্য প্রচণ্ড ভিড়, একদম লাইন পড়ে গেছে, একদম ওই অবধি লাইন। যে মিউজিয়ামের যে সাবমেরিনটা, এটার নাম ছিল INS কুরসুরা। তো এই সাবমেরিনটা মানে ডিপ্লয় করা হয়েছিল 1969-এ, আর এটা 1971-এ ইন্দো পাকিস্তান ওয়ারের সময়, মানে ইন্দো পাকিস্তান যুদ্ধের সময় এটা পেট্রোলিংয়ের কাজে ইউজ করা হয়েছিল। প্রায় 30 বছর ধরে এই সাবমেরিনটা সার্ভিস দিয়েছে, তো সেটাকেই মিউজিয়াম করে রাখা হয়েছে। আর এই মিউজিয়ামে অ্যাকচুয়ালি সাবমেরিনের মধ্যে প্রফেশনালসদের কেমন লাইফস্টাইল ছিল, কীভাবে তারা জীবন কাটাতো সমুদ্রের মধ্যে, জলের মধ্যে, সেইগুলোই তুলে ধরা হয়েছে। তো দেখো তাদের রান্নাঘরটা, দেখো সব আর্টিফিশিয়াল তৈরি করছে। সাবমেরিন দেখে ফেরার পথে রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা পেয়ে গেছিলাম আরাকু কফি বলে একটা লোকাল ব্র্যান্ডের কফি শপ, আর ওখানে আমরা ট্রাই করেছিলাম ফিল্টার কফি আর ইনস্ট্যান্ট কফি, দুটোর ফ্লেভারই বেশ ভালো ছিল। এরপর রাতে ডিনার করেছিলাম আরকে বিচের সামনেই সোনার বাংলা গেস্ট হাউসের বাঙালি হোটেলে। তো নিয়েছিলাম রুটি, চিকেন কষা আর তড়কা।
গুড মর্নিং ফ্রম বিশাখাপত্তনম। এই যে আমরা একদম আরকে বিচের সামনেই দাঁড়িয়ে আছি, এই যে পেছনেই আরকে বিচ। তো আমাদের আজকে ডে 1, যদিও অ্যাকচুয়ালি ডে 2, কারণ আমরা চলে এসেছি কাল বিকেল হচ্ছে 3টার দিকে। এখন এসেছি সকাল সকাল একদম 8টা বেজে গেছে। আমরা বেরিয়ে চলে এসেছি হোটেল থেকে, এসে এই আরকে বিচের সামনে একটু সমুদ্রটা উপভোগ করছি সামনে। আর এরপরে আমাদের গাড়ি বুকিং করা রয়েছে। গাড়িটা এলে আমরা যাব একটু সাইট সিইং করতে। তো কোথায় যাব সেটা মানে পরপর দেখতে থাকো, সাইট সিইং পয়েন্টগুলো কোন কোনগুলো হবে সেটা দেখলে বুঝতে পেরে যাবে। এখনো মানে ডিসেম্বর মাস, তো তাতেও এতটাই গরম যে মানে ঠান্ডার কোনো লেস মাত্র মানে ঘাম বেরিয়ে যাচ্ছে রীতিমতো। রোদে যে দাঁড়িয়ে আছি ঘাম বেরায়। কলকাতায় এখন প্রায় 13, 14, 15 নেমে যাচ্ছে, মানে 15 বা অনেক সময় 11ও নেমে যাচ্ছে। বাট এখন এখানে মনে হয় কোনোদিন 25-এর নিচে নামেই না। মানে সে যতই শীত হোক, ডিসেম্বর হোক, জানুয়ারি হোক, কিছুই পড়তে হয় না। সোয়েটারটা নিয়ে এসেছি পুরো বেকার হয়েছে। বেশি মানে সোয়েটার মানে মোটা সোয়েটার নিয়ে আসিনি, হালকা সোয়েটারই নিয়ে এসেছি, কারণ জানি গরম হবে। তবে এতটা গরম হবে সত্যিই ভাবতে পারিনি। তো একদমই সোয়েটারও পরতে হয়নি, কিছু পরতে হয়নি, এতটা মানে গরম। এখানে রোদে আরকে বিচে একটুক্ষণ থাকবো, তারপরে গাড়ি এলে আমরা নেক্সট গাড়িটা 10-15 মিনিটের মধ্যে চলে আসবে। এখানে সমুদ্রটা দেখতে পাচ্ছ, এখানে সামনেই অনেকে জলে নেমেছে, বাট একটু পরেই জলে নামতে একদম বারণ করা আছে। আর সমুদ্রটা এখানে হঠাৎ করে গভীর হয়ে যায় আর কি, এইটা একটা পার্থক্য। আর এখানে সমুদ্রটার জলটা একদম মানে পুরো নীল। পুরীর সমুদ্রটা অনেকটাই নীল, কিন্তু অনেকটা বে অফ বেঙ্গল মানে আমাদের দীঘার সমুদ্রের মতো। বাট এখানকার সমুদ্রের জলটা মানে প্রায় বলতে গেলে আন্দামানের মতো নীল, বেশ ভালোও লাগছে। কেমন লাগছে? আরকে বিচের সামনেই মানে ওই সোনার বাংলা রেস্টুরেন্টের পাশেই ব্রেকফাস্ট করে নিয়েছি। মানে ওই ইডলি আর ধোসা দিয়ে ব্রেকফাস্ট করে নিয়ে আমরা সাইট সিইংয়ের জন্য বেরিয়ে পড়েছি, গাড়িতে উঠে পড়েছি। আর আজকে আমাদের ফার্স্ট স্পট হচ্ছে সীমাচলম টেম্পল। অ্যাকচুয়ালি আজকে আমরা নর্থটা ঘুরবো। জেনারেলি সীমাচলম টেম্পলটা সাউথের সাথেই ঘোরে, কিন্তু আমাদের টাইম কম আছে বলে সাউথ ঘোরা হবে কিনা ঠিক নেই, সেই জন্য নর্থের সাথেই আমরা সীমাচলম অ্যাড করে দিয়েছি। আপাতত সীমাচলমের পথে যাচ্ছি। সো গাইজ, আমরা সীমাচলম অনেক আগেই চলে এসেছি, আমাদের সীমাচলমের দর্শন হয়ে গেছে। ভেতরে ঢোকার জন্য একটা 300 টাকার ভিআইপি পাস আছে, আর একটা 100 টাকার, আর একটা ফ্রি। তবে আমরা 100 টাকারটা কেটেছিলাম, কিন্তু আমাদের এটা মনে হলো ফ্রিতে হলেও আজকে হয়ে যেত, আজকে খুব একটা ভিড় নেই ছিল না। আমরা এই বেরিয়ে এসেছি, এসে মোবাইলটাও গাড়িতে ছিল, সেই জন্য মোবাইলটা নিয়ে এসে একটু ভিডিও করে নিচ্ছি, সামনে একটু ফটো ভিডিও তুলবো। তো মন্দিরটা মানে অ্যাকচুয়ালি এই মন্দিরটা কবে তৈরি হয়েছিল? এটা তৈরি হয়েছিল অনেক আগে, কবে তৈরি হয়েছিল জানি না, মানে রিবিল্ড হয়েছিল 1268 বা সামথিং ওই রকম খ্রিস্টাব্দে। আর এই মন্দিরটা হচ্ছে ডেডিকেটেড টু লর্ড বিষ্ণু। ওই যে লর্ড বিষ্ণু নরসিংহ অবতার, মানে প্রহ্লাদকে বাঁচানোর জন্য হিরণ্যকশিপুকে যে মেরেছিল বিষ্ণু, নরসিংহ অবতার ধারণ করে, সেই অবতারকে ডেডিকেট করে এই মন্দিরটা। আর এই মন্দিরটার নামও হচ্ছে সীমাচলম বরাহ নরসিংহ সীমাচলম টেম্পল। তো বিশাখাপত্তনম একদম সিটি থেকে এটা মোটামুটি কত আধ ঘন্টা মতো লাগলো? হ্যাঁ, আধ ঘন্টা মতন গাড়িতে লাগলো। তো হচ্ছে এখন আমরা বাইরে বেরিয়ে কিছু ফটো ভিডিও তুলে, আর ভেতরে কোনো ফটোগ্রাফি বা কোনো কিছু অ্যালাউ ছিল না। আর হচ্ছে এটা পাথর কেটে তৈরি করা মন্দির, যেমন হয় ন্যাচারালি। আর অন্ধ্রপ্রদেশের মন্দির তো মানে অনেকটা সেই কালো পাথর টাইপের, ওরকম কেটে কেটে বিভিন্ন কারুকার্য করা। আর মন্দিরের সামনেটা কি বলো সেটা? মন্দিরের সামনেটা এই যে এদিকে চলে আসো। আর আমাদের পেছনে এই যে পেছনে দেখতে পাচ্ছ মন্দিরের মেন গেট। অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ানরা এই মেন গেটটাকে বলে গোপুরম।
মেন গেটের পেছনে ভেতরে মেন মন্দির, সেটা গেটের জন্য ঢাকা পড়ে আছে, মানে গোপুরমের জন্য ঢাকা পড়ে আছে। এই গোপুরমগুলো দেখতেই দারুণ লাগে সাউথ ইন্ডিয়ান স্টাইলে। 300 টাকার টিকিট কাটলে ভেতরে পুজো টুজো দেওয়া যাবে, একদম গর্ভগৃহে ঢুকতে দিচ্ছে। আমাদের 100 টাকার টিকিটে পুরো গর্ভগৃহে ঢুকতে দিচ্ছে না, কিন্তু অনেকক্ষণ ভালোভাবেই দর্শন হয়েছে। আর মন্দিরটা দেখেও মানে আর্কিটেকচার কালচার সব কিছু আলাদা, সেই জন্য বেশ মিউজিক বাজছে ব্যাকগ্রাউন্ডে, কার্নাটিক মিউজিক বাজছে। বিভিন্ন তাদের বিভিন্ন যে সব মন্দিরের সরঞ্জাম হয় সেগুলো একটু অন্যরকম, তো এটা দেখে ভালোই লাগলো। এবার আমরা যাচ্ছি কৈলাসগিরি হিল। কৈলাসগিরি হিলে এই যে কৈলাসের মতো শিব আর পার্বতীর একটা মূর্তি করা আছে, সেইটা দেখতেই লোকজন আসছে। আর প্রচণ্ড গরম, দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদে আমরা দাঁড়িয়ে আছি। আর কৈলাসগিরি হিলের মানে এই মূর্তি দুটোর ঠিক উল্টো দিকেই ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে একদম ভাইজাগ মানে বিশাখাপত্তনমের পুরো টাউন, সাথে সি বিচের কার্ভের সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। তো সেইখানটায় চলো আপাতত যাই। আর প্রচন্ড রোদ আর প্রচন্ড গরম, মানে ডিসেম্বর মাস ছাড়া এখানে, ডিসেম্বর জানুয়ারি ছাড়া, ডিসেম্বরে মানে রীতিমতো ঘামিয়ে যাচ্ছি, মানে ডিসেম্বর জানুয়ারি ছাড়া এখানে আসার কোনো, আমাদের সেখানে মার্চের যেরকম গরম থাকে এখানে মার্চের গরম, মার্চের ফার্স্ট উইকের গরম। হ্যাঁ, হচ্ছে ঋষিকোন্ডা বিচ। তো কৈলাসগিরি টেম্পল দেখার পরে আমরা ঋষিকোন্ডা বিচ চলে এসেছি। তো এই একদম দুপুর মানে 12:30 সাড়ে 12টা বাজছে, খটখটে রোদ। আর এই একমাত্র এই বিচটাই, ঋষিকোন্ডা বিচেই মানে ভাইজাগের সব থেকে বেশি ওয়াটার অ্যাক্টিভিটিস, মানে এখানে জলে পুরো বিচটা জুড়েই জলে নামতে দেওয়া হয়। আর ঋষিকোন্ডা বিচের মানে সাইডেই এই পেছনটা দেখতে পাচ্ছ পাহাড়, মানে একমাত্র এই বিচটা দিয়ে একদম সাইডে পাহাড়। আর একটা বিচ আছে ইয়ারডা বিচ, সেটাও সাইডে পাহাড়। তবে এখানে সাইডে পাহাড় আর আর্চ, মানে বেন্ডিংটা, সমুদ্রের বেন্ডিংটার জন্য বেশ দারুণ সুন্দর লাগছে। আমাদের দীঘার মতো, হ্যাঁ দীঘার মতো। দীঘাতে অতটা বেন্ডিং নেই, সবাই মোটামুটি স্নান করছে, শুধু আর বুঝতেই পারছো পিক সিজনে আসার জন্য প্রচণ্ড ভিড়, সবাই স্নান করছে। কিন্তু আমাদের স্নান করার কোনো মানে অপশান নেই, এখন আরও 2-4টা সাইট সিইং বাকি আছে, সেগুলোই যাব। আপাতত লাঞ্চ করে যাব। তো চলো আপাতত হেঁটে হেঁটে। আর হচ্ছে থোতলাকোন্ডা বিচ। তো এটা সেরকম মানে স্পেশালিটি কিছু নেই, তবে বিচটা খুব ফাঁকা আর লেস পপুলেটেড, আর ঢেউটাও একটু কম। আর ঢেউটা আরও কম হওয়ার জন্য জলটা আরও পরিষ্কার আর সবুজ। আর সামনেই একটা মৎস্যকন্যার একটা স্ট্যাচু আছে। তো এখানে মোটামুটি ফটো তোলার জন্য আর বেশ রকি, এই চারদিকটা পেছন দিকটা দেখছো ব্ল্যাক পাথর, একদম ব্ল্যাক স্টোন দিয়ে, মানে এগুলো ভূমিক্ষয় হয়ে হয়ে এরকম হয়ে গেছে। তো ভালোই এনজয় করলাম, ভালোই দেখলাম এখানে। তো চলো এবারে আমাদের নেক্সট স্টপ হচ্ছে থোতলাকোন্ডা বিচ। ওখানে ন্যাচারাল আর্ক আছে, ওটা বেশ বিখ্যাত। তো চলো যাওয়া যাক। এই হচ্ছে থোতলাকোন্ডা বিচ, ন্যাচারাল আর্কটা ওই সামনেই আছে। আর একটু দূরে একটা বড় আছে, কিন্তু হেঁটে যেতে বলছে, আমি আর যেতে পারবো না, আজকে অনেকগুলো ঘোরা হয়ে গেছে, সেই জন্য আর এত রোদ না, গরমে আর তো এই বিচটাও একটু মানে লেস পপুলেটেড, কিন্তু যেখানে মানে আর যেখানে আছে সেখানে ফটো তোলার জন্য মানে লাইন দিতে হবে
পুরো লিটারেলি। তো চলো আপাতত, এটা খারাপ নয়, মানে ভিমলি বিচের মতোই অনেকটা ভালো, বেশ নিরিবিলি, বেশ ভালো। হ্যাঁ, সব থেকে পপুলেটেড হচ্ছে ঋষিকোন্ডা বিচ, মানে সেখানে একদম গিজ গিজ করছে। তো এখানে আর একটা জিনিস, এখানকার বালিগুলো একটু যেন বেশি মোটা আর করকরে, মানে পায়ে লাগছে হাঁটার সময়। আর মানে পুরো বিশাখাপত্তনম জুড়েই ব্ল্যাক রকের একটা মানে যেগুলো ভূমিক্ষয় হয়েছে, এই যে পিছনে দেখতে পাচ্ছ, এই ব্ল্যাক রকের ওপর ফটোগ্রাফিও ভালো হবে, মানে ফটো তুললে আমাদের ফটো তোলার মতো আর সেরকম এনার্জিও নেই আর টাইমও নেই। তো আপাতত চলো গাড়িতে যাই, লাস্ট একটা বাকি আছে। কি বাকি আছে না? লাস্ট ট্রিনিটি পার্ক। ট্রিনিটি পার্কটা যাবো। আমরা চলে এসেছি, এটা হচ্ছে ট্রিনিটি পার্কের পাশে, মানে ট্রিনিটি পার্কটা এই যে পেছনে ওপরের পাহাড়টা, এই পাহাড়টার ওপরে হচ্ছে ট্রিনিটি পার্ক। ওখান থেকে সমুদ্রের ন্যাচারাল মানে আর্চিং সমুদ্রের বেন্ডিং সমুদ্রের একটা ভিউ পাওয়া যায়। আর এই ট্রিনিটি পার্কের সামনের সমুদ্রটা হচ্ছে এইটা। আর উল্টো দিকে মানে ট্রিনিটি পার্ক নাকি নর্মাল একটা পার্ক ছিল, এটা বিখ্যাত হয়েছে মানে 5-6 বছর আগে। এই একটা শ্রীলঙ্কা থেকে আসা জাহাজ আটকে গেছিলো, তারপর আর যেতে পারেনি এই সি সাইডে, এই পেছনে তো আটকে গেছিলো আর যেতে পারেনি। ওইটাই দেখার জন্য লোকাল লোকরা ভিড় করতো, তারপর ওইটাই দেখার জন্য মেনলি এখানে আসে। আর এখন তো টুরিস্ট আছে, সব কিছুই দেখবে। সেটা মানে সাইট সিইং পয়েন্ট হয়ে গেছে। তারপরে সেরকম কোনো মানে ছিল না, বিখ্যাত জায়গা ছিল না। আর প্রত্যেকটা বিচের মতো বিচের, হ্যাঁ, এই দূর দিয়ে সব জাহাজ দেখে বিচ দিয়ে, আর মানে এখান থেকে সব মানে জাহাজ, অনেক জাহাজ যাচ্ছে দূরে, নৌকা সব ভ্রমণ করছে, এই সব দেখা যাচ্ছে। আর প্রত্যেকটা বিচের মতো এখানেও ন্যাচারাল মানে ব্ল্যাক রক আছে, কালো পাথর। যে তো এই যে ওই জাহাজের কাছ থেকে, মানে সি বিচের কাছ থেকে ট্রিনিটি পার্কের ওপরটায় চলে এসেছি। আর এখান থেকে দারুণ সুন্দর মানে বেন্ডিং একটা ভিউ পাওয়া যাচ্ছে, আর উল্টো দিকে শিপটাও দেখা যাচ্ছে। তো এটা মানে নর্মাল একটা পার্ক। আর এই যে বসে আছে একদম ক্লান্ত হয়ে। আর মোটামুটি আজকের সাইট সিইং মোটামুটি শেষ আমাদের। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর বিশাখাপত্তনম ভ্রমণের সেকেন্ড পার্ট নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।